বিরতির পর আবারও ফেরত এলাম একাত্তর সংযোগে। দর্শক ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। দর্শক, যুদ্ধ মানেই বাড়বে জ্বালানি তেল আর গ্যাসের দাম, পণ্য আমদানি রফতানিও ব্যাহত হবে। মধ্যপ্রাচ্যের বা যুদ্ধাবস্থায় জ্বালানি তেলের সংকট তৈরি হলে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলে হামলা চালালো ইরান। মধ্যপ্রাচ্যের নানা উত্তেজনার মধ্যে ইরানের এই হামলাকে কেন্দ্র করে সংকট আরও জটিল ও দীর্ঘমেয়াদী হয় কিনা সেদিকেই তাকিয়ে বিশ্ব। মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধ অবস্থার দিকে দৃষ্টি রাখতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব জানান, সংকট দীর্ঘমেয়াদী হলে তা মোকাবেলার প্রস্তুতি রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। এটা হয়তো তেলের দাম, জ্বালানির দাম বাড়তে পারে, একটা সম্ভাব্যতা হতে পারে। উদাহরণ দিচ্ছি, তখন তার ইম্প্যাক্ট কী হবে, তো সেই ইম্প্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী করবো, এই পুরো প্ল্যানটা করতে বলেছেন। এদিকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আসলে কি করা উচিত এই যদি তেলের দাম বাড়ে অথবা সংকট দেখা দেয়, সেই প্রশ্নে শুধুমাত্র তেল তো নয়, তেলের সাথে অন্যান্য পণ্যও রয়েছে। সেই প্রশ্নে কথা বলতে চাই। আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারে নিযুক্ত সাবেক কনসুলেট প্রধান, এবং আমাদের সাথে আরও রয়েছেন যারা শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম এবং হাসান এইচ মনসুর অর্থনীতিবিদ। সকলকে একসাথে নিয়ে আলোচনাটা আবার শুরু করতে চাই। ইমদাদুল ইসলাম, আপনি নিশ্চয়ই আলোচনার আগে থেকে শুনছিলেন, এবং শুধুমাত্র তো তেল নয়, তেল ছাড়াও অন্যান্য পণ্য রয়েছে। সংকটের জায়গা কোথায় তৈরি হতে পারে? ধন্যবাদ। আসলে আমি আমার একটু আগে আপনি যেভাবে বলছেন যে দুজন বিজ্ঞ আলোচক, ওনাদের আলোচনা আমি শুনছিলাম, যে আসলেই বিশ্বব্যাপী যে অর্থনীতির যে একটা করাল গ্রাস ছায়া পড়ছে, এটা আমরা সবাই অনুভব করছি। এই জন্য যে আজকেও আমরা দেখছি ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ইরানের উপরে তারা কি স্যাংশন দিবে, অর্থনৈতিক স্যাংশন দিবে, সেগুলো তারা আলোচনা করছে। একইভাবে ইউনাইটেড স্টেটসও বলছে যে যুদ্ধের পরিবর্তে তারা মানে ইকোনমিক স্যাংশন সেটাই বেশি করে তারা চিন্তা করছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইকোনমিক স্যাংশনটাই আমরা বেশি করে ক্ষতিগ্রস্ত হই, যেহেতু যুদ্ধে আমরা সরাসরি অংশগ্রহণ করি না বলে যুদ্ধের তাপটা আমাদের কাছে কম লাগে। কিন্তু অর্থনৈতিক স্যাংশনটা, যেমন বিগত দিনে যখন আমরা দেখেছি ইরানের উপর যখন স্যাংশন, তখন কিন্তু বড় বড় দেশ তাদের থেকে তেল নিয়ে গেছে। রাশিয়ার উপর যখন স্যাংশন দিয়েছে, অনেক দেশ সেটাকে মানে নেই, কিন্তু আমাদেরকে মানতে আমরা বাধ্য হয়েছি, যার জন্য আমাদের অর্থনীতির উপরে, আমাদের জ্বালানির উপরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন যেটা আজকে একেবারেই লেটেস্ট যেটা এখন আসছে, সেটা হচ্ছে যে ইরাকের যে ওয়ার ক্যাবিনেট, তারা একটা সিদ্ধান্ত যদিও বলা হচ্ছে, তারা প্রকাশ করেনি, বাট ওয়েস্টার্ন মিডিয়াগুলো বলছে তারা তাদের ওয়েস্টার্ন অ্যালিজদের বাদ দিয়ে, তাদের যে মিত্র যারা আছে তাদেরকে বাদ দিয়ে এককভাবে ইরানের যে পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলিকে টার্গেট করে তারা আক্রমণ পরিচালনা করবে। এটা তাদের ওয়ার ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সেটা আজকে একদম সর্বসাকুল্যে আজকে যেটা সেই ধরনের কোনো জিনিস যদি হয়, শুধুমাত্র জ্বালানি কেন, পৃথিবীতে অনেক বড় এক ধরনের বিপর্যয় নেমে আসবে। কারণ এটা হচ্ছে এই যে পশ্চিমের দ্বিচারিতা। যেমন আপনি দেখেন 1 এপ্রিল একটা সার্বভৌম দেশে আরেকটা সার্বভৌম দেশের যেখানে ডিপ্লোম্যাটিক মিশন, সেটা হচ্ছে টোটালি শমশের মোবিন স্যার আছেন, উনি অত্যন্ত এই ব্যাপারে আরো বেশি জানেন, যে একটা ইমিউনিটি দেওয়া থাকে একটা তার যেখানে সে দূতাবাস থাকে, সেই দূতাবাসের উপরে যে ধরনের আক্রমণ পরিচালনা করা হয়েছে, ঠিক তারপরের দিন কিন্তু দেখা যায় নাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেখানে কোনো ধরনের একটা বৈঠক ডেকে, বরং বৈঠকের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, সেখানে কোনো ধরনের বৈঠকে বসে নাই, নিন্দা তো জানাই নাই। সেখানে যখন রাশিয়া একটা প্রস্তাব এনেছিল, সেখানে ফ্রান্স, ব্রিটেন, ইউনাইটেড স্টেটস একসাথেই তারা এটার বিরুদ্ধে জার্মানি তারা অপোজ করেছে, জার্মানির নিরাপত্তা পরিষদ তারা অপোজ করেছে। ঠিক এদিন যখন 13-14 রাতে যখন ইরান তাকে রিটেলিয়েট করল, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জাতিসংঘ চার্টারের 51 কিন্তু ক্লিয়ারলি ইরানকে বা যে কোনো আক্রান্ত দেশকে এই অধিকার দিয়েছে, ইফ এনি স্টেট অ্যাটাক মিলিটারিলি
দ্য কান্ট্রি হুইচ ইজ অ্যাটাক রিজার্ভ টু রিটালিয়েট। ইরান সেখানে মাত্র রিটালিয়েট যেটা আপনি যে বিষয়গুলো বলছিলেন এগুলো তো আসলে মধ্যপ্রাচ্য উন্নত বিশ্বের যে দ্বিচারিতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো দেশগুলোর যে দ্বিচারিতার আমরা দেখি, এক এক দেশের জন্য এক এক রকম পররাষ্ট্র নীতি, বিশেষ করে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা যেটি দেখছি সেটিরই একটি প্রতিফলন বলা যায়। আপনি যেটি বলছিলেন যে সর্বোচ্চ সব ধরনের, শুধু তেল নয়, সব ধরনের বিপর্যয়ের মধ্যে যেতে পারে এই বিশ্ব। শমশের মোবিন চৌধুরী, আপনার কাছে কি মনে হয় যে এর প্রতিকার হিসেবে আমাদের এখন আসলে কি করা উচিত, বিশেষ করে কূটনৈতিকভাবে? কূটনৈতিকভাবে এখন বিষয়টা আমাদের এখতিয়ারের বাইরে চলেছে। এটা তো বড় বড় শক্তি যারা আছে ওদেরকে যদি তারা ন্যায় বিচারে বিশ্বাস করে আদৌ, তাহলেই তারা এখানে শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। না, যেটি আমরা এর আগে দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারলেও আমরা সেটি পারিনি। অর্থাৎ দুই দেশের জন্য দুই রকম নীতি যুক্তরাষ্ট্র ঠিক করে রেখেছে। এখানে যদি এখানেও তো একটি কূটনৈতিক চ্যানেল যদি আমরা মেনটেন করি, তাহলে কি সেই সামনের দিনগুলোতে সেই রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারি না? আমরা ইরান থেকে কতটুক জ্বালানি তেল আমরা আমদানি করি আমার সে তথ্য আমার কাছে নেই। আমরা ইরান উপর নির্ভরশীল না। তবে হাসান মাসুদ যেটা বলছিলেন যে যদি স্টেটস অফ হরমুজকে যদি ইরান তারা বন্ধ করে দেয়, তাহলে তো ইরান নয়, মানে মধ্যপ্রাচ্যের যেসব সূত্র থেকে আমরা তেল আমদানি করে থাকি এই সবগুলোই আমাদের উপর ক্ষতিগ্রস্ত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আমাদের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়াবে? জ্বালানি সরবরাহ যদি আপনি মানে সাপ্লাই চেইনটা নিশ্চিত না করতে পারেন, আপনার উন্নয়নের ক্ষেত্রে একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কোন প্রকল্প কতদূর এগোবেন, কোনটাকে প্রাধান্য দেবেন না। জ্বালানি ইতিমধ্যেই আমাদের একটা মূল্যস্ফীতি একটা বিষয় আমাদের সামনে রয়েছে, এটার উপরে আরো একটা প্রভাব পড়বে। ভারত করতে পেরেছিল কারণ ভারত তাদের থেকে সেই শক্তি আছে, এবং এটা তাই নয়, রাশিয়ার যে তেল সেই তেলটা রিফাইন করার ক্ষমতা ভারতের আছে, আমাদের নেই। আমাদের যোগ্যতা মানে কারিগরি যোগ্যতা নেই। তবে আমরা চেয়েছিলাম ঠিক আছে ভারত একটু প্রসেসিং করুক, ভারত কিনলো, সেটা কিন্তু কিনতে পারলাম না। এবং রাশিয়ান একটা জাহাজ যেটা আমাদের সেটা মানে বাংলাদেশি ভিড়তে পারলো না, ভারতও ভিড়তে পারলো না। এই সব ক্ষেত্রে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসানিস মনসুর, প্রধানমন্ত্রী যে বলেছেন দৃষ্টি রাখতে, সতর্ক নজর রাখতে, এই সতর্ক নজরের অর্থ কি? দেখুন, বাইরে যদি ঝড় হয় আমার ঘর রক্ষার দায়িত্ব তো আমাদের। হ্যাঁ, কিন্তু শমশের মোবিন চৌধুরী তো বলছিলেন যে কূটনৈতিকভাবে আমরা অনেক দুর্বল, সেই অবস্থানে নেই। কতটুকু তেল সরাসরি আমদানি করি সেই হিসাবও নেই। তাহলে আমরা নজরটা রাখবো কোথায়? আমরা নজর রাখতে হবে আমাদের যে পেটের মধ্যে যে পাথর বাঁধতে হবে, এটা কতখানি বাঁধতে হবে, কতখানি ধাক্কা আমরা খাবো, সেটা অ্যাসেসটা। আজকে যদি তেলের দাম $150 হয়, তাহলে আমাদের কেনার সক্ষমতা কোথায় থাকবে, এবং সেটা হলে আমরা কিভাবে আমাদেরকে ইন্টারনাল ডিস্ট্রিবিউশন কন্ট্রোল করব, বিদ্যুতের উৎপাদন বা গাড়ি চলাচল ইত্যাদি, এখানে দাম কত বাড়াবো, এগুলো কিন্তু চিন্তা ভাবনা করে রাখতে হবে সরকারকে। ঝড় শুরু হবে তখন এই ক্যালকুলেশন করার টাইম নেই, তখন কিন্তু আমাকে ওই স্ট্র্যাটেজিক মুভগুলো নিতে হবে। এটা কোনো সময় প্রীতিকর হবে না, খুবই কষ্টকর হবে আমাদের পৃথিবীর সবার জন্য। কাজে সেই জন্য আমরা মনে করি যেটা না হয়, একেবারেই না হয়, ইটস ভেরি পেইনফুল। এবং আমাদের এখন সক্ষমতা বর্তমানে 2 বছর আগের সক্ষমতার চাই এখন কোনো মতে 20 ছুঁই করে, আগে ছিল 40-এর উপর, তা আমরা তো অর্ধেক খেয়ে ফেলেছি। আরেকটা সংকট যদি আসে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তো এই জন্য আমাদেরকে কিন্তু, অর্থাৎ একটা গৃহিণী যখন যদি আগে থেকে তৈরি করতে হয়, আয় কমে যায়, তাকে যেভাবে সংসারকে ম্যানেজ করতে হবে, ঠিক একইভাবে সরকারকে চিন্তা করতে হবে দেশের জ্বালানি, দেশের অন্য সব সার্বিক অর্থনীতির উপর যে চাপটা আসবে সেটাকে কিভাবে তারা প্রতিহত করবে, সেটাকে নিয়ে ভাবতেই হবে।
এই ভাবনায় আমরা যদি সম্পৃক্ত হই এবং এই ভাবনা কতদূর আমরা করতে পারবো জানি না। যুদ্ধ নিশ্চয়ই যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে না সেই প্রত্যাশা তো সকলেরই রয়েছে, সকল দেশের রাষ্ট্রপ্রধানরাই চাইছেন, কিন্তু তারপরও চীন এবং রাশিয়ার যে উক্তি তা থেকে আমরা এক ধরনের বিভক্তি লক্ষ্য করছি, উস্কানিও লক্ষ্য করছি। সামনের দিনগুলোই বলে দেবে। এই আলোচনা হয়তো এখানেই শেষ করব, তবে ভিন্ন আলোচনায় যাব বিরতির পর। দর্শক আছেন একাত্তর সংযোগে, নিচ্ছে একটা বিরতি, সাথে থাকবেন। বিরতির পর ফেরত এলাম একাত্তর সংযোগে। দর্শক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। প্রসঙ্গ ছিল ইসরায়েল এবং ইরান যুদ্ধ। তার আগে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের এখনও টেনে বেড়াচ্ছি 2 বছরেরও বেশি। আর সমসাময়িক সময়ে বাংলাদেশের আশেপাশে এই উপমহাদেশ কেন্দ্রিক হচ্ছে মিয়ানমার, যাদের যুদ্ধ আমাদের উপরে প্রভাব ফেলছে, যাদের গৃহযুদ্ধ এর কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। শরণার্থী নেওয়া থেকে শুরু করে উত্তেজিত সীমান্ত, নিরাপত্তাহীন সীমান্ত এখন একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গতকালকেও নাইক্ষ্যংছড়ি 3 দিনে বাংলাদেশে এসেছে 74 জন সেনা, আর গতকালকে এসেছে 46 জন সেনা। বাংলাদেশে বিজিবির হেফাজতে রয়েছে তারা। মঙ্গলবার 3 ধাপে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে 58 সেনা এবং বিজিবি জওয়ান। এরই মধ্যে তারা নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের আষাঢ়তলী এবং জমজমিয়া এবং ধুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে এসেছে। পরে তাদের সাথে থাকা অস্ত্র নিয়ে বিজিবি হেফাজতে 60 সেনা এবং বিজিবি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ এখনো চলছে। বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে সেনা এবং বিজিবি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। কিন্তু এটি কতদিন ধরে চলবে? আমাদের সাথে মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম সামরিক রয়েছেন। তার কাছ থেকে জানতে যেটি চাই সেটি হচ্ছে যে এই যে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি, এর আসলে শেষ কোথায় এবং এর প্রভাব যেটি, সেটিকে সম্পর্কে আপনি কি দেখছেন? এটি তো এখন আজকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে বেশ অনেকবার। জি, ধন্যবাদ। আসলে মিয়ানমারের পরিস্থিতির অনেকটা ঘোলাটে হয়ে উঠছে ওখানে। কারণ হচ্ছে কি, ওখানে যে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে সেটা ছিল আগে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে। তো সেখানে এখন দেখা যাচ্ছে মিয়ানমার আর্মি খুব একটা কৌশলগত অবস্থান নিয়েছে। সেটা হচ্ছে সেখানে ধরেন যে অঞ্চলে যুদ্ধ হচ্ছে সে অঞ্চলগুলি হচ্ছে উত্তর রাখাইন, সেটা হচ্ছে আপনার ব্রাউ থেকে শুরু করে নিচের দিকে নামলে পোক্তো, বুতিডং, তারপর রতিডং, তারপর নিচে আসলে মংডো পর্যন্ত। এই ব্যান্ডটা পুরো রোহিঙ্গা অধ্যুষিত। এখন মিয়ানমার আর্মি সেখানে রোহিঙ্গাদেরকে রিক্রুট করছে। রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এটা সত্য। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা পারস্পরিক, সেটা হচ্ছে এই আরাকান আর্মির সাথে কিছুটা লিঙ্ক আপ হয়ে এখনো পর্যন্ত সেটা দৃশ্যমান নয়। এই আমাদের কেএনএফ কোকিচিন ন্যাশনাল আর্মি চীন স্টেটে বসে তারা এক ধরনের সেখানে বসে এই ফ্রন্টে তাদের কি কন্ট্রিবিউশন হতে পারে সেগুলো নিয়েও তারা আলাপ আলোচনায় ব্যস্ত আছে। অনেকেই যদিও বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে নাথান বম এখন সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডে আছে, বাট অন্যান্য সূত্র বলছে নাথান বম এখন মিজোরাম হয়ে আপনার প্লেটোয়াতে অবস্থান করছে এগুলি টাই আপ করার জন্য, সেখানে অস্ত্র নেওয়ার জন্য। সেটা যদি হয়, একদিকে রোহিঙ্গারা যদি মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে যুদ্ধে নামে, আরেকদিকে যদি কেএনএফ যদি তাদের পক্ষ হয়ে আরাকান আর্মির পক্ষ হয়ে যুদ্ধ নামে, কারণ কেএনএফ এর অবস্থান কিছুটা আমাদের অঞ্চলে, রোহিঙ্গার অবস্থানও কিন্তু আমাদের দেশে, তখন আমাদের জন্য একটা জটিল একটা পরিস্থিতির সামনে কিন্তু সৃষ্টি হচ্ছে। আমি জানি না আমাদের যারা কৌশল প্রবণতা আছেন তারা এই বিষয়ে নজর রাখছেন কিনা। এটা কিন্তু আমি একটু আগে এমনি আলোচনায় হোসেন মনসুর স্যারকে বলছিলাম যে ঝড় কিন্তু আমাদের দক্ষিণ সীমান্তে অবস্থান করছে, সাইক্লোন হতে পারে যে কোনো সময়। সুতরাং এই যে আপনি বলছেন যারা চলে আসছে পালিয়ে, তারা কিন্তু একটা জিনিস এখানে বললে ভুল হবে, তারা কিন্তু সেনাবাহিনীর মূল অংশের লোক নয়। এরা কিন্তু বিজিবি, যেটা আমি একবারে নিশ্চিত করতে পারি, তারা বিজিবিতে ওখানে বর্ডার পোস্টে যারা থাকে তারা হচ্ছে কিছু আপনার কাস্টমসের লোক, কিছু ইমিগ্রেশনের লোক, কিছু পুলিশের লোক, সেখানে মিয়ানমার ইন্টেলিজেন্সের কিছু লোক থাকে। এইভাবে তাদের বিওপি বলি,
অর্থাৎ পোস্টগুলো এভাবে কম, এটা খুব থিনলি এখানে মূল সেনাবাহিনীর লোক না হলেও তারা মিয়ানমারের লোক এবং বাংলাদেশে আশ্রয় চাইতে এসেছে, এবং যেটি ওখানকার পরিস্থিতি আসলে বর্ণনা করে যে সেখানকার পরিস্থিতি থাকার মতো নয়, অর্থাৎ উভয় পক্ষের সংঘর্ষ যুদ্ধ যেটি হোক না কেন। শামসুল মবিন চৌধুরী, বিশ্বে যুদ্ধ লাগলে আমরা সেই দিকে নজর রাখি এবং কি পরিস্থিতি সামনে তৈরি হতে পারে সেই দিকে নজর রাখার পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন। এখানে আপনার পরামর্শ কি থাকবে সামনের দিনগুলোতে এই মিয়ানমার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? মিয়ানমার পরিস্থিতি তো শুধু এই আরাকানকে কেন্দ্র করে নয়, আপনি সম্প্রতি দেখেছেন যে থাইল্যান্ড বর্ডার অঞ্চলে ওই যে একটি বিচ্ছিন্নবাদী গ্রুপ তারা রীতিমতো তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, তাদের পতাকা সেখানে তারা উত্তোলন করেছে, মিয়ানমারের পতাকা তারা পুড়িয়েছে, তারা বলছে এই অঞ্চলটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তো মিয়ানমারের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। আমাদের বিশেষ করে আমাদের জন্য যেটা উদ্বেগের বিষয় যে এই কেকেএনএফ চীন যে ন্যাশনাল ফ্রন্ট আর্মি, এটার যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, যেভাবে তারা সামরিক প্রস্তুতি নিচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা অনেকে ইতিমধ্যে ঢুকে পড়েছে, ওখানেও তারা প্রশিক্ষণের বন্দোবস্ত করছে। আমরা কিন্তু না চাইলেও এটাতে আমরা কিছুটা হলে জড়িয়ে গেছি। এটা আমরা কিভাবে মোকাবেলা করি? মিয়ানমার সেনাবাহিনী তো আমাদের সাথে এই বিষয়ে খুব একটা আলোচনা করতে রাজি না। আমাদের সঙ্গে মিয়ানমারের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশে যেসব রোহিঙ্গারা শরণার্থী হিসাবে আছে তাদের প্রত্যাবাসন, সেই বিষয়ে। কিন্তু ওইখানকার পরিস্থিতি যতটা ঘোলাটে হবে এই প্রত্যাবর্ষণ তত দীর্ঘায়িত হবে। এখন তো আমরা সীমান্ত নিয়েই উদ্বেগের মধ্যে রয়েছি, ফিরিয়ে দেওয়া তো অনেক দূরের বিষয়। নিশ্চিত, আপনার সাথে সম্পূর্ণ একমত। শুধু মানে অস্ত্র ঠিক আছে, তারা হয়তো মিয়ানমার সেনাবাহিনীর সদস্য নাও হতে পারে, কিন্তু পোশাকধারী একজন মিয়ানমারের নাগরিক যখন বাংলাদেশে একটা আশ্রয় নেয়, তাকে নিরস্ত্র করতে বাধ্য হয় বাংলাদেশের বিজেপি। সাধারণ মানুষের ক্ষেত্রে মনে ঢুকবে যে মিয়ানমারের সেনাবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী না হলেও একটা বিষয় পরিষ্কার যে আভ্যন্তরীণভাবে মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ অনেকটা দুর্বল হয়ে গেছে, এবং তারা দুর্বল মানে ক্রমশই তারা এটা দুর্বলের দিকে যাচ্ছে। এইটার প্রভাব বাংলাদেশের পড়বে কতটুকু ভাবে, এটা আমরা কিভাবে মোকাবেলা করবো সেই উত্তর কিন্তু আমার কাছে এখন নেই, পরামর্শ দেওয়ার অবস্থায় আমি এখন নেই। সেটাই বাস্তবতা, কারণ আসলে সামনের দিনগুলোতে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেটিও একেবারে পরিষ্কার এখন নয়। আমাদের সাথে আহসান এইচ মনসুর রয়েছেন, আপনার কাছ থেকে সর্বশেষ মন্তব্য নিতে চাই। বিশ্বে যুদ্ধ আর প্রতিবেশী রাষ্ট্রে যুদ্ধ যাই হোক না কেন অর্থনীতিতে তার প্রভাব থাকেই। আপনার কাছ থেকে শেষ মন্তব্য নিতে চাই আহসান এইচ মনসুর। আমি যেটা মনে করি এই মানে বিশ্ব পরিস্থিতিতে আমাদের কূটনৈতিক অবস্থান ভার্চুয়ালি জিরো, সেটা নিয়ে আমাকে মাথা ঘামিয়ে বেশি কিছু লাভ নেই। আমার ঘর রক্ষাটার দিকে আমাকে মনোযোগ দিতে হবে। কিন্তু আরাকানের পরিস্থিতিটার ব্যাপারে আমাদের হয়তো কিছু বক্তব্য থাকতে পারে বা আমাদের কিছু স্ট্র্যাটেজিক ভিউ থাকতে পারে। সরকারকে এটা নিয়ে ভাবতে হবে যে আলটিমেটলি আরাকান না মানে মিয়ানমার পরিস্থিতির আলটিমেট সলিউশনটা হচ্ছে মিয়ানমারের একটা ডেমোক্রেটিক প্রসেস রিস্টাবলিশড হওয়া। সেই প্রসেসটা যদি আউটকাম হয় এই ধরনের ইসের মাধ্যমে, অবশ্যই মিয়ানমার একটা কনফেডারেট টাইপের স্টেট হবে আলটিমেটলি হয়তো, এবং একটা উইকার সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে। সেই স্ট্রাকচারে যদি মিয়ানমার রিকনস্টিটিউটেড হয়, ডেমোক্রেটিক প্রসেসে যায়, সেইটার দিকে আমরা তাদেরকে নিতে পারি কিনা সেই বিষয়ে বাংলাদেশ সরকার একটা ভূমিকা হয়তো রাখতে পারে, যেটা আমি বলবো যে আসিয়ানের মাধ্যমে হতে পারে, নৈতিকভাবে সমর্থনযোগ্য এবং স্ট্র্যাটেজিক্যালি আমাদের লং টার্ম ইন্টারেস্টে আমাদের একটা রিলেশনশিপটাকে স্টেবল রাখার জন্য সেটা একটা সহায়ক হবে। শামসুল মোমেন চৌধুরী, যে আন্তর্জাতিক ফোরামগুলোতে আমরা মিয়ানমারের সাথে রয়েছি বা যেভাবে চাপ তৈরি করতে পারি মিয়ানমারের উপরে আন্তর্জাতিক ফোরামে, সেই জায়গা থেকে বাংলাদেশের কতটুকু করার রয়েছে? সেই প্রচেষ্টা তো আমাদের করে যেতেই হবে। মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতির উপরে একটা ভূ রাজনীতির বিষয় রয়েছে। এখানে চীন এবং ভারতের মধ্যে যে একটা প্রতিযোগিতামূলক ঘোষিত না হলেও এটা মানে দৃশ্যমান। তো সেখানে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করবো? আগামী 2 দিনের মধ্যে বোধহয় ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় সফর করবেন, তার এজেন্ডা আমরা এখনো জানি না। তবে সেখানে নিশ্চয়ই এই মিয়ানমার বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। আর ভারতের নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। ভারত নির্বাচনে যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বৃহত্তম নির্বাচন হয়ে থাকে ভারতে। সেখানে ভারত কতটুকু কোন দিকে মনোযোগ দিবে সেটাও আমরা পরিষ্কার হতে পারছি না।
বিষয় হচ্ছে যে মূল কথাটা হচ্ছে যে সেই ইউক্রেন যুদ্ধই হোক, গাজা যুদ্ধই হোক, আর মিয়ানমার হোক, এটা কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এটার উত্তর কিন্তু কেউ এখন দিতে পারছে না। এই এক্সিট স্ট্র্যাটেজি কারো কাছেই নেই, রাশিয়ার কাছেও নেই, ইউক্রেনের কাছেও নাই, নেতানিয়াহুর কাছে নাই, বাইডেনের কাছে আছে কিনা সেটা জানি না, মিয়ানমার সরকারের কাছে জানি না, ভারত বা চীনের কাছে আছে সেটা আমরা জানি। সকল যুদ্ধই দীর্ঘায়িত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। জি, আমরা ছোট রাষ্ট্র হলেও আমাদের ক্ষতির পরিমাণ কিন্তু অন্য কোনো রাষ্ট্রের চেয়ে কম নয়। এবং মিয়ানমার পরিস্থিতি তো একেবারেই আমাদের পাশের দেশ, প্রতিবেশী আমরা পরিবর্তন করতে পারবো না। এবং বাংলাদেশ, মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও এই বিষয়টিতে বেশ অবস্থান তেতো হয়ে তৈরি হয়েছে, বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতির কারণে। সবকিছু মিলিয়ে যুদ্ধ পরিস্থিতির দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ তার ক্ষতি সামাল কিভাবে দেবে সেই আবহ তৈরি করার চেষ্টা করছে। আহসান মনসুর, শমশের মবিন চৌধুরী এবং একই সঙ্গে আমাদের সাথে ছিলেন এমদাদুল ইসলাম। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আজকের আলোচনায় আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। সকলকে জানাই শুভরাত্রি।